প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। বরাবরের মতোই প্রতি সোমবারের সাপ্তাহিক এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আমাদের একটি বিশেষ অনুষ্ঠান। এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা একটি বংশগত জটিল এবং অনেক কঠিন একটি রোগ, সেই রোগটি নিয়ে আজকে প্রেজেন্টেশন উপস্থাপন করব। আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন যে আজকের এই ফেসবুক লাইভের শিরোনামে বলা হয়েছে এ কেস প্রেজেন্টেশন অন এরিথ্রোপোরিয়া পোরোফাইরিয়া, অর্থাৎ একটি বংশগত হাড়ের ক্ষয় রোগ কিংবা রক্তের বিভিন্ন বিভিন্ন জটিলতা নিয়ে একটি কঠিন রোগীলিপি উপস্থাপন করা হবে। আজকের এই ফেসবুক লাইভটি আপনারা যদি উপভোগ করেন, আপনাদের সাথে আপনাদের বন্ধুদেরকে সংযুক্ত করে নিলে এই অনুষ্ঠানটা তাদের জন্য অনেক উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আপনারা আপনাদের টাইমলাইনে আজকের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে আমাদের সাথে সংযুক্ত করে নেবেন, এই আহ্বান জানিয়ে আমি স্টুডিওতে আজকের অতিথি আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, বরাবরের মতোই আজকে আপনি একটি কঠিন এবং জটিল রোগীর যে রোগীলিপি উপস্থাপন করার জন্য স্যার আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়টি স্যার প্রথমে সূত্রপাত করবেন যে বংশগত বা কনজেনিটাল হোমে একটু ব্যাখ্যা করবেন স্যার, প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, আমার ছাত্রছাত্রী বৃন্দ, দূরে নিকটে যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগকে সামনে নিয়ে, রোগটা অত্যন্ত জটিল এবং কঠিন এবং দুরারোগ্য। এই রোগটাকে সামনে নিয়ে আমরা প্রথমেই একটা সফল কেস রোগীলিপি প্রণয়ন, যেটাকে কেস টেকিং বলা হয়, সেই সফল রোগীলিপি আমরা প্রণয়ন করব এবং আমরা চেষ্টা করব রোগীটাকে দেখাইতে। একটা দুঃখজনক যে আজকে রোগীটাকে দেখানোর কথা রোগীর মা, আমাদের সভাপতি সাহেব সহ আমি সহ রোগীর মায়ের সাথে সার্বক্ষণিক আমাদের আলোচনা ছিল। আমি 5 মিনিট আগে রোগীর মাকে ফোন করেছি। দুঃখজনক যে ওনার হঠাৎ করে প্রেশার বেড়ে 220/180-তে ওনার প্রেশার হয়ে গিয়েছে। ওনাকে নিয়ে ফেনীতে হসপিটালে নিয়ে গেছে। সেখান থেকে উনি হসপিটালে ভর্তি না হয়ে চলে আসছে, অন দ্য ওয়েতে আছে। আমাকে বলছে যে স্যার, আমি চেষ্টা করব যোগদান করতে, অথবা গাড়ির থেকে যদি যোগদান করা যায় আমি চেষ্টা করব। যাও, এরকম প্রোগ্রাম যে কোনো সময় যে কোনো মানুষের সমস্যা হতেই পারে। গত তারিখের মতো এই কেস এবং এই রোগীটা দেখাতে পারলে আপনাদের রোগী দেখেই আপনারা ওষুধ নির্বাচনের একটা সহায়ক ভূমিকা পেতেন বা সহায়ক অবস্থান পেতেন। যা হোক,
আমরা রুগী এবং রুগীর মায়ের অপেক্ষায় আছি, দেখি তারা যোগদান করতে পারে কিনা। রোগটা হলো, এই যে রোগটার সামারিটা, এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো ওই রোগের সামারি ফাইন্ডিংস। কোত্থেকে? কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। এইটা, এই রুগীর বাবা আর্মিতে চাকরি করতেন, এখন অবসর জনিত অবস্থায় আছেন। সেই সুবাদে রুগী সিএমএইচে চিকিৎসার সুযোগ পেয়েছে এবং বারবার সিএমএইচে ভর্তি ছিল। সিএমএইচ একরকম তাদেরকে বলেছে যে এই রোগটা চিকিৎসা করা সম্ভব না। এটা ডাইরেক্টলি না বলেও ইনডাইরেক্টলি বলেছে। তাই এই রুগীর বাবা, রুগীর মা সহ আমার নিকট গত সপ্তাহে এসেছে। এই হলো রুগীলিপি বই, যেটা আমি আমার চেম্বারে আমি করে থাকি। আমি মনে করেছি এই কেসটা আপনাদেরকে দেখানো প্রয়োজন, এবং রুগীলিপি আমি কিভাবে প্রণয়ন করেছি বা করতেছি এটা আপনাদের দেখা প্রয়োজন, এবং আপনাদের পক্ষ থেকে এই রোগীর ক্ষেত্রে আমরা একটি ওষুধ নির্বাচন আমরা করব। এখন আসেন, আমরা সিএমএইচ থেকে যেটা পেয়েছি সেটা হলো এ কেস প্রেজেন্টেশন অন কনজেনিটাল এরিথ্রোপয়েটিক ফারিয়া। আপনারা জানেন কনজেনিটাল কথাটার অর্থটা হলো বংশগত। আমরা বলি না কনজেনিটাল হার্ট ডিজিজ, এরকম কনজেনিটাল মানেই বংশগত। এই বংশগত রোগগুলি বংশ থেকে, হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে প্রাপ্ত বা অর্জিত। ঠিক তেমনি ভাবে এটা হইল অ্যালোপ্যাথিক ডাক্তারদের, হসপিটালদের, তাদের ফাইন্ডিংস, এটা বংশগত এরিথ্রোপয়েটিক ফারিয়া। তারা বলছে একটি বিরল বংশগত রোগ। আচ্ছা, এই বংশগত রোগটা, এইটা তার বোন নষ্ট হয়ে যেতে পারে, আমরা হাড় ক্ষয় হয়ে যেতে পারে, রক্তকণিকা ধ্বংস হয়ে যেতে পারে, রক্তকণিকা নষ্ট হয়ে যেতে পারে, শুকাই যাইতে পারে, হাড়গুলি আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। এখানে ঠিক এই এরিথ্রোপয়েটিক এই শব্দটার স্পেসিফিক অর্থটার এক্সপ্লানেশনটা আমরা না গিয়ে, আমরা এটার ব্যাপকতাটা হলো একটি বিরল বংশগত রোগ। এইটা আগেই আমাদের সভাপতি সাহেব বলেছেন যে এটা হাড় ক্ষয়ও হতে পারে এবং রক্তকণিকার ভাঙ্গন হতে পারে, লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে এটাকে এরিথ্রোপয়েটিক পারপোরিয়া। আপনারা জানেন, যেমন আমরা পারপারিয়া, আমরা ডিসমেনোরিয়া, আমরা বলি মেনোরেজিয়া, আমরা বলি এমিনোরিয়া, রিয়া। এই রিয়া শব্দটার অর্থটা হলো ডিসচার্জ। এটা যে কোনো শরীরের যে কোনো অর্গান থেকে এই ডিসচার্জ হতে পারে। তাহলে আমরা এবার একটু
এই হসপিটালের অ্যানালাইসিসে রোগটা কি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেটা হলো যে এই রোগটা হলে কি হবে, জন্মের পর গোলাপি প্রস্রাব, তার ত্বক ভঙ্গুর হয়ে যাবে, তার নষ্ট হয়ে যাবে। এই রোগীদের আলো লাইট অসহ্য, স্বাভাবিক আলো অসহ্য, এবং শরীরের বিভিন্ন অংশে ফোস্কা দেখা দিতে পারে, দাঁত ও হাড় লালচে বাদামি হতে পারে, রক্তশূন্যতা হতে পারে, স্প্লিন তার বৃক্ক বড় হয়ে যেতে পারে, দাঁত সহ শরীরের বিভিন্ন ছিদ্র পথে চুয়াইয়া রক্ত আসতে পারে, আস্তে আস্তে রক্ত নষ্ট হয়ে যেতে পারে, মাংসপেশি নষ্ট হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে, হাড়গুলি চিকন হয়ে যেতে পারে, এবং হাড়গুলি তার কর্মক্ষমতা হারাতে পারে, হাতের এবং পায়ের আঙ্গুলগুলি নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ছোট ছোট জয়েন্টগুলি বেঁকে যেতে পারে, আঙ্গুলগুলি বেঁকে যেতে পারে, লিখতে কষ্ট হতে পারে। এতগুলি কথা আমি বলেছি এরিথ্রোপয়েটিক নিয়ে পারপারিয়া এই দুইটা শব্দের বিষয়ে এতগুলি কথা বলেছি। সুতরাং এই রোগটা বেসিক্যালি এতটা কঠিন, এতটা জটিল, এতটা দুরারোগ্য এবং বিরল, যার কারণে রোগী সকল জায়গা থেকে ব্যর্থ হয়ে আমাদেরকে পেয়ে শেষ আশ্রয়স্থল হিসেবে আমাদের নিকট এসেছে। কবে আসছে? আজ থেকে 24/9/2024, মানে 6-7 দিন আগে তারা এসেছে। এখন তারা তো এক গাদা, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের ইউরিনটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে কে দেখি তো একটু। এই দেখেন পেশেন্টের ইউরিনটা আপনারা দেখেছেন, রেডিশ ইন কালার। আর কি দেখা যাচ্ছে দেখি একটু। এই যে দেখেন রোগীর হাতটা দেখেন, হাতের আঙ্গুল বেঁকে গিয়েছে এবং হাতটা চিকন হয়ে গেছে। এই দেখেন হাতটা, যে তারা এই হাতের দিকে তাকান, আঙ্গুল এবং জয়েন্ট বেঁকে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আমরা এইটুকু দেখতে পাচ্ছি। আর কিছু রোগীর চেহারাটা একটু দেখি। এই যে দেখেন রোগীর দাঁতটা দেখেন, একদম জন্মগতভাবে এই দাঁতগুলির অবস্থা এরকম। এই দাঁতগুলি দেখেন ব্ল্যাকিশ ইন কালার, রোগীর চেহারা দেখেন ব্ল্যাকিশ ইন কালার, জন্মগতভাবে দাঁতগুলি এবড়ো থেবড়ো। তাও দেখেন, আর কি দেখতে পাচ্ছি, রোগীর পাওটা দেখেন, ভালো করে একটু দেখি। রোগীর পাওটা কালো এবং পায়ের উপরের অংশ কালো দেখতে পাচ্ছি, পায়ের উপরের অংশ কালো, এবং এখানে স্ক্রিনে মোটা দেখালেও পায়ের মাংসগুলিও চিকন হয়ে গেছে, এবং হাড়গুলি পায়ের তলায় দেখেন ইপিডার্মিস, মানে আমার এই জায়গার মধ্যে চামড়াগুলির দিকে একটু তাকান,
পায়ের চামড়াগুলি, পায়ের তলার চামড়াগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আর কি তো ফাইন, আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখেন। আচ্ছা, এই হলো তার প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আমি কথা বলবো। রিপোর্ট আমার কাছে এই জায়গায় আছে, সেটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করব। আর কি আছে দেখি, একটু আগান কি। আচ্ছা, রিপোর্ট আমরা আমার কাছে লিপিবদ্ধ আছে, কেস হিস্ট্রি লিপিবদ্ধ আছে। এই দেখেন, রোগীর সাথে আমার ছবিটা দেখেন, রোগী যে আমার কাছে এসেছে দেখেন, রোগীর দেখি পারিবারিক ছবিটা আছে কিনা, রোগীর বাবা মার সাথে আমার ছবি আছে কিনা দেখেন। এই যে দেখেন, রোগীর মা, রোগীর বাবা, আমি এবং রোগীটা। আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন একটু। তারপরে আমরা টোটাল কেস স্টাডিতে যাব। দেখেন, এই চমৎকার, খুবই সুন্দর, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, ক্লিয়ার। এখন আসেন আমরা কেস হিস্ট্রিতে চলে যাই। দয়া করে আমার চিকিৎসক বন্ধুরা, আপনারা দয়া করে একটু শুনেন, একটু বুঝতে চেষ্টা করেন কিভাবে এই দুরারোগ্য ব্যাধি, এরকম ব্যাধি আমার আপনার ভাগ্যে আসবে, শেষ ভরসা হিসাবে আমরা তো ফেলতে পারি না। আচ্ছা, তাহলে আপনারা বুঝছেন, এই ছেলে, তার বয়স এখন 20 বছর, 20+। তার আউটলুকিং আমরা কি দেখলাম, দেখলাম তার চেহারা এবং তার সমস্ত শরীর, তার মুখমণ্ডল পুরা কালো, এবং তার মুখের ফেসটা চেপে গিয়েছে। আর কি দেখলাম, তার দাঁতগুলি এবড়ো থেবড়ো, দাঁতগুলি কালসে এবং ডিপ ব্ল্যাক। এগুলা তার জন্মের থেকেই, যখন তার দুধের দাঁত, তখন থেকেই কালো। দুধের দাঁতগুলি পড়ার পরে, তারপরে যখন ন্যাচারাল দাঁত উঠেছে, সেগুলিও কালো। তার যে ঠোঁট দেখতেছেন, চেহারা দেখতেছেন, চক্ষু দেখতেছেন, সব কিছু কালো, সব কালো। এই অবস্থায় পাও দেখতেছেন, এগুলা। এখন রুগীটা যখন, তার কিন্তু শারীরিক গড়নটা, সে 5 ফিট 10 ইঞ্চি লম্বা, তার মানে তার হাইট ঠিক আছে। অসুস্থতার কারণে তার লিন অ্যান্ড থিন বলা যাবে না, ফেটিও বলা যাবে না, তবে নিয়ারার টু দ্য লিন অ্যান্ড থিন, আচ্ছা, তাহলে আমরা আউটলুকিংটা এজ এ হোল ব্ল্যাকিশ ইন কালার। আচ্ছা, প্রথম পর্যায়ে আমরা কি করলাম, রোগীর বাবা মার থেকে তার রোগের ইতিহাসটা নিলাম, নেওয়ার পরে এরপরে রোগীটাকে আমার সামনে আনলাম। আনার পরে কি দেখলাম, সে একদম চুপচাপ, সে আমার দিকে তাকাই আছে, কথা বলতে চায় না। তারপরেও তার থেকে কথা আদায় করে নিয়েছি। যখন কথা আদায় করেছি, তখন সে আস্তে আস্তে কথা বলা শুরু করেছে, কথা বলেছে। আর সব বাই দিস টাইম আমরা তার শরীরের গড়ন, হাতের অবস্থা, পায়ের অবস্থা, সব কিছু আমরা দেখলাম, তার আউটলুকিংটাও আমরা দেখলাম। এবার আসেন, আমরা প্রথম পর্যায়ে দেখার পরে রোগিনী যখন সব রোগের কথা বলার পরে, আমরা তার প্রেজেন্ট অবস্থানটা আমরা পেয়েছি, বর্তমান অবস্থানটা আমরা পেয়েছি। আমরা কি পেয়েছি, তার চোখ হলুদাভ এবং ব্ল্যাকিশ ইন কালার, চোখের ভিতরে
একটা ডিপ হলুদ না হলুদাভ, তারপরে তার ঠোঁট মুখ যা আপনাদেরকে দেখাইলাম এগুলা নতুন করে আমি আর বলতে চাই না। আপনারা দাঁতের প্রকৃতি দেখেছেন, চেহারার অবস্থা দেখেছেন, সব কিছু দেখার পরে প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে হাতের অবস্থা আপনারা দেখেছেন, মুখের অবস্থা দেখতেছেন, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল দেখেছেন বেঁকে গিয়েছে, তার চামড়া এখন আছে, আর হাড়গুলিও তার নষ্ট হয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি তার প্যাথোলজিক্যাল রিপোর্ট, এই কেসটা দেখার আগেই প্যাথোলজিক্যাল রিপোর্টটা দেখলাম। দেখতে গিয়ে দেখলাম যে তার হেমোগ্লোবিনের পার্সেন্টেজ 6.4, এই পর্যায়ে তার 6.4 এই অবস্থায়। আচ্ছা, এখন আসেন, আমরা সব কিছু দেখার পরে আমরা তার একটু জিহ্বাও দেখলাম। জিহ্বাটা কিন্তু কালো না, জিহ্বাটা রসালো, জিহ্বাটা লালচে। মুখের ভিতরের অংশ কালো না, সেটাও রসালো, জিহ্বাও রসালো এবং রেডিশ ইন কালার। যত কালচে সব তার চেহারায়, সব কিছুতে। আচ্ছা, এখন আমি রুগীর মাকে বাবাকে বললাম, একটু আপনারা একটু বলেন তো দেখি কিভাবে আপনাদের ছেলের অবস্থা এই অবস্থা আসছে। যেটা এই কেস হিস্ট্রিতে সিএমএইচ ওয়ালারাও একই বক্তব্য, তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দিয়েছে, সামারি করে দিয়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা তারা দিয়েছে। জি স্যার, আমাদের এখানে স্যার আমাদের এখানে উপস্থিত আছে, গার্জিয়ান উপস্থিত আছে। যদি উনি ওনার এই কেসটা সম্বন্ধে কথা বলেন তাহলে আমি শুনবো। স্যার প্লিজ। জি 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 সাজ ডাক্তার, আপনি কি উপস্থিত আছেন? কথা বলতে পারবেন? আপনি একটু কথা যদি বলেন তাহলে আমরা খুশি হব যে আপনার এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো, যে আপনি এই রোগীটার বিষয়ে কথা বলুন। হ্যাঁ, জি কথা বলুন। জি, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন, কথা বলুন। আমি শারীরিকভাবে বেশি অসুস্থ, আমার প্রেশারটা অনেক বেশি। আমি হাসপাতালে ভর্তি হইতে বলছি, চলে আসতেছি, গাড়িতে আছে স্যার। আমার 10-15 মিনিট লাগবে আর কি স্যার। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা স্যারের কাছে শুনছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জি স্যার, শুরু করুন স্যার। এইবার আসেন আমরা একটু ব্যাকে যাই, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাই। যেহেতু ওই অ্যালোপ্যাথ হসপিটালে বলেছে এটা বংশগত দুরারোগ্য রোগ। আচ্ছা, এখন স্টার্টিংটা শুনেন। স্টার্টিংটা হলো তার জন্মের 21 দিন, অর্থাৎ এট দি এজ অফ 21 days, 21 দিনের দিন তারা প্রথম দেখলেন ইউরিন অরেঞ্জ প্লাস রেডিশ ইন কালার। তার প্রস্রাব দেখলেন যে অরেঞ্জ এবং রেডিশ ইন কালার, হুইচ ইজ টিল টুডে একই রং অদ্য পর্যন্ত। তবে নাও এই মুহূর্তে এটা ডিপ রেডিশ ইন কালার, নো বার্নিং, বাট এটার গন্ধটা ন্যাচারাল অর্ডার, এটা বুঝা নেন। আর কি, আর তার চোখটা হলুদ, একদম ডিপ ইয়েলোইশ না, অর্থাৎ এটা হলুদাভ তার দুই চোখ, এবং ঘোলাটে, দেখে কিন্তু পরিষ্কার। আচ্ছা, এখন
তার সমস্যা চোখের পরে, এই হলুদাবর অবস্থার পরে আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে তারা কি করলো, বলল যে আমরা এই ছেলের এই অবস্থায় তার দাঁতের গোড়া দিয়ে তার রক্ত যেত, এবং তার দাঁতের গোড়া দিয়ে রক্ত যেত, ডেন্টাল ব্লিডিং, তারপরে আরো কিছু তার দাঁতের গোড়া নড়ত। এই পর্যায়ে, এই পরিস্থিতিতে আমরা প্রথমেই তার এই, যখন তার বয়স 2.5 মাস বয়স, এই 2.5 মাস বয়সে যখন তার কোনো উন্নতি আমরা পাচ্ছি না, সেই মুহূর্তে আমরা কি করলাম, চট্টগ্রামের একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে গেলাম। পরামর্শে যে গেলাম, সেই ছোট থেকেই আমার বাচ্চার হেমোগ্লোবিনের পার্সেন্টেজ যেহেতু কম, রক্তকণিকার পরিমাণ কম, সেই থেকে তাকে ব্লাড দেওয়া শুরু হয়েছে, যে ব্লাডটা টিল টুডে, অদ্য পর্যন্ত। এখন আমার এই ব্লাডটা দেওয়া শুরু হয়েছে বাচ্চার বয়স যখন 2.5 মাস, 2.5 মাস বয়স থেকে তাকে ব্লাড দেওয়া শুরু করেছে, এবং এই ব্লাডটা একটানা তাকে দিতে হয়েছে 8-10 মাস পর্যন্ত। তার বয়স যখন 8-10 মাস, তখন পর্যন্ত দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা বাধ্য হইয়া ওই 8-10 মাস পরে বাচ্চার জন্মের আমরা চট্টগ্রামের হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম। এই ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাদেরকে ওষুধ দিলেন। উনার ওষুধের পরে কম্পারিটিভলি আমরা একটু ভালো অনুভব করছি। রক্ত যেরকম ঘন ঘন দিতে হইতো, ওই রকম ঘন ঘন দিতে হয় নাই। অর্থাৎ রক্ত দেওয়ার ডিউরেশনটা বেড়ে গিয়েছে। আগে যদি আমি মাসে 2 ব্যাগ রক্ত দিতাম, এখন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোর পরে তার রক্ত হয়তো 6 মাসে, 3 মাসে, 9 মাসে, 12 মাসে তার রক্ত দিতে হইতো। এই রক্তের পরে একটা সময় পর্যন্ত আমরা যখন দেখলাম তার পেশাবের কোনো পরিবর্তন নাই, হলুদাভ অবস্থা, এবং খুব একটা রেজাল্টও আমরা পাচ্ছি না, কিন্তু পাচ্ছি এতটুকু, রক্তের যে ধারাবাহিকতা, এটার একটা ডিউরেশনটা আমরা পেয়েছি। এর উপর ভিত্তি করেই আমরা কি করলাম, ঢাকায় একজন বড় হোমিওপ্যাথিক ডাক্তারের নিকট চলে আসলাম। আচ্ছা, এই বড় হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট আসার পরে ওনার নিকট আমরা 14 মাস ওষুধ খেয়েছি। 14 মাস ওষুধ খাওয়ার পরেও আমরা তেমন একটা রেজাল্ট পাই নাই। না পাওয়ার পরে আমরা আবার এখন আমরা চলে গেলাম সিএমএইচে। আমরা সিএমএইচে চলে গেলাম, কম্বাইন্ড মিলিটারি হসপিটালে। সেই জায়গার মধ্যে তারা আমাদের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা আজকে যে রোগের কথা আপনাদেরকে বলেছি, সেই রোগটা তারা চিহ্নিত করলো, করে বলল যে আপনার বাচ্চার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। কিন্তু তারা বলে নাই যে দি পেশেন্ট সাফারিং ফ্রম ব্লাড ক্যান্সার। তারা এটা ডিটেক্ট করতে পারে নাই, বা উইদাউট ডিটেকশন, উইদাউট ক্যান্সার
এটা ইরেথ্রোপয়েটিক হতে পারে, তারপরেও তারা বোন মারো ট্রান্সপ্লান্টেশন, এই ট্রান্সপ্লান্টেশনের বিষয়ে ওনারা পিজি হসপিটাল, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল ইয়েতে ঢাকাতে শাহবাগে, সেই হসপিটালেরও ওনারা শরণাপন্ন হয়েছেন। শরণাপন্ন হয়ে এক একজনের এক এক রকমের কথা, এই কথার প্রেক্ষাপটে পেশেন্টের আত্মীয় স্বজন সব ইনডিসিশনে। বাই দিস টাইম ছেলে ইন্টারমিডিয়েট পাশ করেছে, ইন্টারমিডিয়েটের রেজাল্টও খারাপ না, 4.1। আচ্ছা, এখন আসেন, আমরা তো এই কথাটা সত্য, উই ট্রিট দ্য পেশেন্ট, সার্বজনীন লক্ষণের উপরে ভিত্তি করি আমরা রোগীকে ওষুধ দেই। রোগ নিয়ে আমরা ওষুধ দিতে পারি না, রোগ নিয়ে আমাদের কোনো ওষুধ নেই। তাই আমি আমাদের এই রোগীর ক্ষেত্রে আমার সময় লেগেছে 4 আওয়ার্স, তারপরেও 24 তারিখ থেকে আজকের এই তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত আমি এটাকে একটা চ্যালেঞ্জিং পেশেন্ট হিসাবে এবং প্রেস্টিজিয়াস ডিজিজ আমরা বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমরা ভালো করতে পারবো বলে আশা করি। এটা ইট উইল বি দ্য ক্রেডিট অফ হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, এই কনসেপ্টে আমি রোগীটাকে হাত দিয়েছি। এখন আমরা আমাদের অ্যাপোরিজম নাম্বার 83 থেকে 104 অনুসারে আমরা কেস টেকিংটা আমরা করতেছি, এবং আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে ডিরেকশনগুলি দিয়েছে অত্যন্ত ধৈর্যের সাথে আমরা সেগুলা মোকাবেলা করেছি। মোকাবেলা করে আমরা কজ অফ দ্য ডিজিজের মধ্যে এইটা 21 দিনের একটা বাচ্চা, সে পৃথিবীর আলো বাতাস দেখে নাই, সেই সময়ে সে পৃথিবীর রোগের সাথে সম্পৃক্ত, তার মানে ওই রোগটার সাথে সে জড়িত না, এই রোগটা সে মায়ের পেট থেকে নিয়ে এসেছে। তার মানে এই ছেলেটার রক্তের সাথে বাবা মার রক্ত, দাদা দাদির রক্ত, নানা নানির রক্ত, মামা চাচা ফুফু খালা, এই মানুষগুলির রক্তের সংমিশ্রণে এই ছেলের একটা বোন আছে, সেই বোনটাও কিন্তু এই রোগের এফেক্টেড না, তার বোনটা অ্যাবসলিউটলি নরমাল। আচ্ছা, এখন আমরা এইবার করলাম কি, আমরা চলে আসলাম, আমরা প্যাথোলজিক্যাল রিপোর্টে পেলাম যে তার শুধু রক্ত নষ্ট হচ্ছে, তার আরবিসিটা, রেড ব্লাড সেলটা তার কমে যাচ্ছে, যার কারণে তাকে ব্লাড দিতে হচ্ছে, তার প্লেটিলেটস কাউন্টটা দিন দিন কমে যাচ্ছে, তার মানে ক্ষয় প্রবণতা আমি পাচ্ছি। আমি ক্ষয়ের একটা চিত্র এই ছেলের মধ্যে আমি পেয়েছি। আচ্ছা, এখন আমি আর প্রেজেন্ট যে অবস্থানগুলি যেগুলি আমি ফোকাস করেছি সেগুলি আপনারা দেখেছেন। এখন দেখার পরেও আপনাদের মাথার মধ্যে আপনাদের রাখতে হবে যে তার হাতটা চিকন হয়ে গেছে, মাংসগুলি তার নষ্ট হয়ে নষ্ট বলবো না, শুকিয়ে যাচ্ছে, তারপরে তার দাঁত, এইবার তার দাঁতের গোড়া দিয়ে পেশাবের রাস্তা দিয়ে যেই জায়গার মধ্যে ছিদ্র আছে, ছিদ্র পথ দিয়ে কিছু কিছু ব্লাড ডিসচার্জ হচ্ছে, হালকা পাতলা রক্ত তার বের হচ্ছে। আচ্ছা, এখন আসেন সার্বজনীন লক্ষণের মধ্যে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে বাবা তোমার ঘুমটা কেমন,
ছেলের মা আমাকে বললেন, স্যার তার ঘুমটা কম, ঘুমটা তার কম্পারেটিভলি কম। স্বপ্নটা কেমন? খুব একটা স্বপ্ন সে দেখে না। তারপরে সে কি তার কিন্তু স্যার তার নাক দিয়ে পায়খানার রাস্তা দিয়ে মাঝে মাঝে রক্ত যায়। আচ্ছা, এইবার আমি জিজ্ঞাসা করলাম বাচ্চার কাতরতা নিয়ে। বলল, স্যার আমার বাচ্চাটা গরম কাতর। তখন আমি এটাকে এক্সপ্লেন করলাম, আপনি একটু বুঝিয়ে দেন। বললো যে গরম যেমন সে সহ্য করতে পারে না, অতিরিক্ত শীত সে সহ্য করতে পারে না। গরম অসহ্য, এই যে হালকা পাতলা দেহ হয়ে গেছে, তারপরেও তার গরম অসহ্য, শীত অসহ্য। তাহলে আবার বলতেছে তার শীতকালটা পছন্দ, শীত তার পছন্দ, তার মানে গরম কাতর রোগী, আবার শীত অসহ্য। এবার আসেন, এবার আমরা চলে আসলাম ঘামে। তার ঘামে অতিরিক্ত ঘাম, আপনারা খেয়াল করেন, অতিরিক্ত ঘাম এবং ঘামের মধ্যে ব্যাড স্মেল, দুর্গন্ধ, বাট অতিরিক্ত দুর্গন্ধ না, দুর্গন্ধ স্বাভাবিক ঘামের চেয়ে ওর ঘামটা বেশি এবং স্বাভাবিক দুর্গন্ধের চেয়ে একটু বেশি। আর কি, আর আগেই বলেছি তার হেমোগ্লোবিন পার্সেন্টেজ 6 থেকে 8-এর মধ্যে থাকে। যেমন গতকালকেও 1 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আজকেও তাকে আরেক ব্যাগ রক্ত দিতে হয়েছে। আচ্ছা, এবার আসেন আমরা তার পিপাসার ক্ষেত্রে জিজ্ঞাসা করলাম। পিপাসাটা মডারেট। মডারেট কথাটার অর্থটা হলো আপনারা জানেন মাঝামাঝি, কমও না বেশিও না, বাট গোসল রেগুলার। আচ্ছা বাবা তোমার মুখটা, তখন সে তার মুখটা দেখালো। আমি মুখের কাছে নিয়ে আমার নাক নিয়ে দেখলাম যে গন্ধটা কেমন। দেখলাম যে কিছুটা অন্য রুগীর তুলনায় তার মুখ থেকে গন্ধ আছে, অত বেশি না। আচ্ছা, কি ওভারঅল মাউথ ব্যাড স্মেল। আর কি, এবার আসেন তার জিহ্বাটা, টাং রেডিশ ইন কালার, এবং জিহ্বাটা রসালো, একদিকে রসালো আর একদিকে রেডিশ ইন কালার। আমি বললাম যে একটু মা আপনি বলেন তো আপনার ছেলের যখন ঘুমায় মুখ দিয়ে কোনো লালা পড়ে? তখন সেই ভদ্র মহিলা বললেন, জি স্যার তার লালা পড়ে, তবে রেগুলার না, মাঝে মাঝে তার মুখ দিয়ে লালা পড়ে। লালার পরিমাণটা বেশি, স্রাবের পরিমাণটা বেশি। আর যেহেতু তার দাঁত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত আসে, সেহেতু সকালবেলায় দেখা যাচ্ছে মুখটা তার রক্তের উচ্ছ্বাস নিয়ে তার থুতুগুলি আসে, জমাট বাঁধানো রক্ত তার মুখ থেকে আসে। তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এরপরে তার খাবার দাবারের কথা, এপিটাইট, ক্ষুধা, রুচি কেমন। ও এদিকে বলল মুখের যে লালা পড়ে সেটা দুর্গন্ধ। আচ্ছা, তার ক্ষুধা রুচির কথা বলতে গিয়ে বলল মোটামুটি, মোটামুটি, অত বেশিও না অত কমও না, মোটামুটি ক্ষুধা এরকম। তাকে জিজ্ঞাসা করলাম পায়খানাটা কি স্বাভাবিক, পায়খানাটা কি কালছে? বলল যে নো, পায়খানাটা স্বাভাবিক, তবে 2-1 দিন পর পর পায়খানা হয়। পায়খানাটা অন্যের তুলনায় পায়খানাটাও দুর্গন্ধ। আচ্ছা, এখন সে একটা মানসিক দিক থেকে সে একটু ভীতু প্রকৃতির, আগোছালো টাইপ, আবার নিজের পছন্দও আছে।
আগোছালো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে, তার একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, একা একা বেরোতে চায় না, ওভারঅল ইন্ট্রোভার্টেড, মানে যেটাকে আমরা গড়কুনে বলি, অথবা নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যে চেপে রাখে। কিছু কিছু ক্ষেত্রে আবার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, বাবা মা তাকে একা যেতে দেয় না, একা যেতে দেয় না। তাহলে আমরা তার মেন্টালিটিটাও পেলাম। এইবার আসেন, যেহেতু এই রোগটা বংশগত, আমরা এবার চলে গেলাম তার ভিতরে কোনো এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের এই ছেলের প্রভাবিত হয়েছে কিনা বাবা মার থেকে। আমি বাবা এবং মা দুজনকে সেপারেটলি ইন্টারোগেশন করলাম, করার পরে তাদেরকে শপথ নিয়ে ছেলের দিকে তাকাইয়া সত্য কথা বলার জন্য বলেছি। তারা বলল যে নো, আমাদের মধ্যে এরকম সেক্সুয়াল কোনো ডিজিজে আমরা আক্রান্ত না, বিবাহিত জীবনের আগে পরে আমাদের ভিতরে এই ধরনের বাজে কোনো অভ্যাস ছিল না। তবে তারা স্বামী স্ত্রী দুজনে, তারা চাচতো ভাই বোন বা মামাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন এইরকম। আচ্ছা, এখন তার কিন্তু 8-10 বছর বয়স থেকে এই আঙ্গুলগুলি বেঁকে যাচ্ছে, আঙ্গুলের জয়েন্টগুলি বেঁকে যাচ্ছে, হাতের জয়েন্টগুলিও বেঁকে যাচ্ছে, এবং আঙ্গুল যে নখগুলি, নৌকার মাংসের মাঝখান জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, আবার একটু আঘাত পাইলে এই আঘাতের পরে ওই জায়গাটা পেকে যায়, ওই জায়গাটা শুকাইতে দেরি হয়, পেকে যায়। তার মানে সেখানেও আমরা একটা ক্ষয় রোগের প্রতিচ্ছবি পাচ্ছি, আর ছোট ছোট জয়েন্টগুলি তার ব্যথা, এই বিষয়গুলি পাচ্ছি। এখন আসেন, আমরা চলে গেলাম এই ছেলের দাদা দাদি, নানা নানি, মামা চাচা, ফুফু খালা, এদের এদের কোন রোগ আপনারা ভালো করে জানেন যে আমরা প্রত্যেকেই বলি আমাদের বাবা মা, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু কেউই আমরা বলি না যে আমার বাবার চরিত্র খারাপ, আমার দাদার চরিত্র খারাপ। কিন্তু ওভারঅল আমরা তো মানুষ, আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের পারিবারিকভাবে, ঐতিহ্যগতভাবে আমাদের দোষ ত্রুটি আছেই। যেহেতু এটা কনজেনিটাল এবং জন্মগত, বংশগত, সেই ক্ষেত্রে বংশের কোনো না কোনো জায়গায় কোনো একটা অবস্থান ছিল, রক্তের কোনো দোষ ছিল, যার রেজাল্ট হলো এই বাচ্চা। এটা আমি মনে করি, আপনারা মনে করেন কিনা সেটা আপনারা বলবেন। এখন এই বাচ্চার ক্ষেত্রে বাচ্চার কোনো চর্মরোগ, নো স্কিন ডিজিজ, বাবা মায়ের কোনো চর্মরোগ, নো স্কিন ডিজিজ, তবে তার দাদার স্কিন ডিজিজ, একজিমা ছিল, দাদার একজিমা ছিল। আচ্ছা, এইদিকে আবার মা, সব কথা তো সবসময় মনে থাকে না, বলে না, এদিকে বললো যে স্যার আমার ছেলে কিন্তু বড় পণ্ডিত, বড় পণ্ডিত, যখন কথাবার্তা বলে তার পণ্ডিতি ভাব আছে। আবার এইদিকে ডাক্তাররা বলেছে তার ফ্যাটি লিভার এবং তার স্প্লিন বড় বড় হয়ে গেছে। আর ফাদার, বাপের লাইফোমা, আপনারা জানেন লাইফোমা ওয়ান অফ দ্য টিউমার, এই লাইফোমার সাথেও বাবা মা, যদিও এই লাইফোমায় তার তেমন কোনো অসুবিধা হয় না, হয়তোবা দ্যাটস দ্য বিনাইন। আচ্ছা, এখন এই অবস্থার উপর ভিত্তি করে আমরা কেস টেকিং করেছি, ওষুধ নির্বাচন এখন আমি আপনাদের উপরে ছেড়ে দেব। ইনশাল্লাহ ভয় পাবেন না, আমি আপনারা সহ
এই বাচ্চাটাকে ভালো করার চেষ্টা করব এবং আমরা কেস টেকিংটা উপহার দিতে চেষ্টা করেছি। আরো হয়তো অনেকগুলি কথা আলোচনায় আসবে। মনে রাখবেন, 3জন মার্কা মারা এই বাংলার 3জন হোমিওপ্যাথিক চিকিৎসক, উনারা চিকিৎসা দিয়েছেন। উনারা কি ওষুধ দিয়েছেন আমি আপনাদেরকে পরে বলবো, একটু পরেই বলবো। এখন আসেন, আমি যা বলেছি তার উপর ভিত্তি করে আপনারা কি ওষুধ দিবেন, আমার ডাক্তার বন্ধুরা আপনারা একদম নির্ভয়ে আপনারা বলতে থাকেন। আপনারা বলতে থাকেন প্লিজ, আপনারা কি ওষুধ দিবেন একটু বলতে থাকেন। ভুল তো হবেই, তারপরও আপনারা বলে যান। মনিরুজ্জামান টিটু, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, কে? আব্দুস সামাদ শেখ, মার্কসল, চমৎকার, ধন্যবাদ। আপনি বলেছেন কোত্থেকে বলতেছেন বলবেন একটু। ডাক্তার শহীদুল ইসলাম, মার্কসল, চমৎকার। রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, মার্কসল। রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, মার্কসল। তারপরে কি আমার অত্যন্ত প্রিয় যে ডাক্তার দেলোয়ার ফ্রম ঢাকা, অত্যন্ত প্রিয় এবং মেডিকা অত্যন্ত সে বিশারদ, অনেক ভালো। সে একজন লেকচার দেন, আমি ওনার লেকচার প্রত্যেক সপ্তাহে শুনি। আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি বলেছেন মার্কসল। বলে যান প্লিজ। অরুণ রায়, মার্কসল সিপিলিনাম। অরুণ রায়, মার্কসল সিপিলিনাম। রবিউল ইসলাম, রবি, মার্কসল। কি চমৎকার কথা বলতেছেন আপনারা। শাহাদাত আলী, মার্কসল, চমৎকার। আমার এত ভালো লাগতেছে যে আপনারা সাহস করে বলতেছেন ওষুধ। ডাক্তার নুরুল ইসলাম, মার্কসল। অবশ্যই হোমিওপ্যাথি আপনাদের উপর, আপনারাই হোমিওপ্যাথির ঝান্ডা তুলে ধরবেন। রেজাউল করিম, মার্কসল। আগে যেন কে বলছিলেন ভুলে গেছি, ফেরদৌস রোজি, মার্কসল, মিরপুর থেকে, চমৎকার। মুন্নি আক্তার, মার্কসল। মুন্নি আক্তার, মার্কসল। ফেরদৌস রোজি, মার্কসল, মিরপুর থেকে। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিলিনাম, রংপুর থেকে। স্যার ধন্যবাদ। সিভিলিনাম, ধন্যবাদ। দুইজনে বলেছেন এই পর্যন্ত সিভিলিনাম। আচ্ছা, আবুল কাশেম, কুইক লিভার, অনেকে জানে না কুইক লিভার, আপনি একটু বলে দেন কুইক লিভার কোনটাকে, কোন ওষুধটাকে কুইক লিভার বলে। মার্কসল। মনিরুজ্জামান টিটু, মার্কসল। হ্যাঁ, এবার আমি কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি। তার কিন্তু লিভারের ভিতরে অনেকগুলি ছোট ছোট সিস্ট আছে। এগুলা যন্ত্রে আবিষ্কার হয়েছে লিভারে। হাইপারট্রফি অফ দ্য লিভার এবং হাইপারট্রফি অফ দ্য স্প্লিন, এইটাও এগুলো আছে। আচ্ছা, এবার বলেন। এবার আপনারা বুঝছি। জি স্যার, এই ধন্যবাদ বোঝা স্যার। আমার এই পর্যায়ে দিয়েছেন। জি স্যার। এবার আমি জি স্যার। আমার সভাপতি সাহেব, আমি সভাপতি কুইক সিলভার, কুইক সিলভার। সভাপতি সাহেব আপনি মার্কসল। আপনি কথা বলেন, জি, কথা বলার উনি পরে মার্কসল আমরা বলেছে। যাবো, আমার আলোচনায় পরবর্তী যাব প্লিজ। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই কেসটিকে উপস্থাপন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এইরকম একটি কেসকে হ্যান্ডেলিং করা কোনো চিকিৎসা বিদ্যাতেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে অবশ্যই পিজি হাসপাতালে সফলতা আসতো। ইতিপূর্বে যারা চিকিৎসিত হয়েছেন, যেখানে যে সকল বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা করেছেন, তারাও সফল হতে পারেননি। অনেক সমস্যা হয়েছে, এই বিষয়টা তা আমরা বুঝতে পেরেছি। তারপরও চিকিৎসা বিদ্যায় একটা কথা আছে যে আরো শুধু অনারোগ্যযোগ্য নয়, এটা একটা দুরারোগ্য রোগ হিসাবে গণ্য করা যেতে পারে। এটা সিফিলিটিক ডায়াথসিস আপনার এই বর্ণনায় পাওয়া গেছে যে বিকৃতি,
সেখান থেকে আমরা সিফিলিটিক ডায়াথেসিস দেখেছি এবং সেই ডায়াথেসিস অনুযায়ী আমরা সিফিলিটিক ঔষধের দিকে আমরা গুরুত্ব দেব এবং সেই ওষুধগুলোর মধ্যে আমাদের প্রিয় বন্ধুরা মার্কসল এখানে বেশি গুরুত্ব দিয়েছেন। সকল বন্ধুরা এরকম যে এখানে লালা দেখেছেন এবং যে অর্ডার দেখেছেন, সেই সকল ভিত্তিতে এখানে যারা মার্কসল এখানে উপস্থাপন করেছেন তাদেরটাও স্যার আপনি আমলে নেবেন। যিনি সিপিলিনাম বলেছেন তার কথাটা আপনি অবশ্যই আমলে নেবেন। এই সকল যারা প্রস্তাবনা করেছেন বিভিন্ন ঔষধের, সেখান থেকে আপনি স্যার একটি সিদ্ধান্ত দিলে আমাদের নবীন চিকিৎসকগণ স্যার এই কেস টেকিং এর মাধ্যমে যে জটিলতা, সেই জটিলতা কাটিয়ে উঠে এই রোগীটা আরোগ্য লাভ করবে সেই প্রচেষ্টা করছি। স্যার প্লিজ আপনি একটু ক্লিয়ারিফাই করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি আরেকটু এক্সপ্লেইন করে আমি আমার ওষুধের কথা যাব। আমি তো বেসিক্যালি আপনাদের মনে করি আপনারা আমার চেয়েও বেশি জ্ঞানী, আপনারা। আচ্ছা, এখন সিরাজগঞ্জ থেকেও আপনারা বলতেছেন, বলতে থাকেন, দেখাতে থাকেন, অসুবিধা নেই। এখন আসেন, আগে আমি আমার নিজের সমালোচনা বলবো না, আমি নিজের ডাক্তাররা যেই 3 জন চিকিৎসক আমাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত চিকিৎসক, আমি ওনাদের নাম বলবো না, বাট ওনারা অত্যন্ত জ্ঞানী গুণী চিকিৎসক এবং সবারই পরিচিত। এর মধ্যে চট্টগ্রামের যিনি চিকিৎসক তিনি গত হয়ে গিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন, ওনাকে আমি চিনি। উনি কি করলেন, এই রুগীটাকে সিওনাথাস আমেরিকানা মাদার টিংচার দিলেন এবং দিলেন চায়না পটেন্সি মেডিসিন এবং দিলেন নাইট্রিক অ্যাসিড। এই হলো চট্টগ্রামের। এইবার আসেন যিনি আমাদের ঢাকার স্বনামধন্য চিকিৎসক, তিনি দিলেন চেলিডোনিয়াম মাদার টিংচার। এরপরে একজন স্থানীয় নোয়াখালীর চিকিৎসক, তিনি দিলেন মেডোরিনাম 02, আর দিলেন কি সিওনাথাস আমেরিকানা মাদার টিংচার, কারিকা পেপেয়া, এগুলা দিলেন। আমি সেই চিকিৎসকদের উদ্দেশ্যে আমি কিছু বলবো না, আমি শুধু এইটুকু বলবো, আপনারা টোটাল কেসে বুঝছেন 21 দিন বয়সে এই বাচ্চাটা এই রোগে আক্রান্ত। যেই রোগটা সে পৈতৃক সূত্রে পেয়েছে, পৈতৃক সূত্রে পেয়ে জন্ডিস নিয়ে চোখ হলুদ আবো নিয়ে এসেছে। আপনারা জানেন বাচ্চারা জন্মের পরে 7-10 দিন পরেই তাদের মধ্যে জন্ডিস দেখা দেয়। সেই জন্ডিসেই যদি আপনি যদি চেলিডোনিয়াম সিওনাথাস আমেরিকানার কথা চিন্তা করতে পারেন, বাট আপনাকে বুঝতে হবে যে এই ডেপথটা কতটুকু। আমরা টোটাল রোগী চিত্রে আমরা পেলাম জন্মগতভাবে সে পৈতৃক সূত্রে বংশানুক্রমিকভাবে সে আজকে এই রোগে আক্রান্ত। সে আক্রান্তের কারণে ইট মে নট বি চেলিডোনিয়াম, ইটস মে নট বি সিওনাথাস আমেরিকানা। যদিও আমার মাদার টিংচার, আমি মাদার টিংচারের এগেনস্টে নয়, আমার অর্গাননেও আছে যে প্যালিয়েটিভ হিসেবে, প্যালিয়েটিভ মেডিসিন হিসেবে আমরা মাদার টিংচার কম বেশি ব্যবহার করতে পারি, বাট কনস্ট্যান্ট ইউজ অফ মাদার টিংচার, the disease will going to be the more and more harmful, which ultimately incurable. আর চায়নার বিষয়ে আমি আপনাদেরকে এর আগেও বলেছি,
সকল রোগে নেভার বি চায় না। হাওবার এখন অন্য ডাক্তাররা যাই দিয়েছেন আমরা সেগুলাতে তেমন রেজাল্ট আমরা পাই নাই। আগামী দিনে আমরা পাবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করব একটা কনফার্ম মেডিসিন সিলেক্ট করতে। আমরা এই জায়গায় দেখেছি আমাদের সভাপতি সাহেব বললেন সিফিলিটিক ডায়াথেসিস, ওনার সাথে আমি একমত। কেন সিফিলিটিক ডায়াথেসিস? সিফিলিটিকের ফাংশনটা হলো টু ডেস্ট্রয়, ফাইনালি ডেস্ট্রয় করা, ধ্বংস করা, শরীরকে ক্ষতবিক্ষত করা। এই শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার সিফিলিস। আমরা তার জন্মের থেকে তার দাঁতের অবস্থা পেয়েছি এবং আলটিমেটলি তার শারীরিক গড়ন পেয়েছি, তার হাতের মাংসের অবস্থা পেয়েছি, হাতের আঙ্গুলের অবস্থা পেয়েছি, পায়ের আঙ্গুলের অবস্থা পেয়েছি। অল অবস্থানগুলি সিভিলিটিকে ইন্ডিকেট করে। এবার আসেন, সিভিলিটিকে ইন্ডিকেট করলেই যে আমি সিভিলিনাম বা মার্শাল দিব, নো। আমরা তখন অ্যানালাইসিস করব এর সিমটমস গুলি কি। আমরা সিমটমসের মধ্যে আমরা স্টার্টিং থেকে আমরা যখন অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসে দেখলাম সেই রুগীটার আমরা ঘুম থেকে আমরা যা কিছু পেয়েছি তার আমরা প্রথমেই তার কাতরতার দিকে আমরা গেলাম। সে অতিরিক্ত গরম কাতর, অতিরিক্ত শীত কাতর, দুইটাই মার্শাল এবং সিভিলি নামে আছে। মার্শাল অতিরিক্ত গরম কাতর, মার্শাল অতিরিক্ত শীত কাতর। এইবার আসেন পিপাসা, অতিরিক্ত পিপাসা। রোগীর কথা যদি সত্য হয়ে থাকে, অতিরিক্ত তার ঘাম, পিপাসার আগে একটু বলে নেই, ঘাম, অতিরিক্ত ঘাম, ঘামে অতিরিক্ত ঘাম এবং দুর্গন্ধ, যেটা আমার সিফিলিস মার্শালকে ইন্ডিকেট করে। অতিরিক্ত ঘাম এবং দুর্গন্ধ বলা হয়েছে, যেখানে ঘাম নাই, দুর্গন্ধ নাই, সে দ্যাটস মে নট বি মার্শাল। এরপরে আমরা পিপাসার ক্ষেত্রে পেলাম, পিপাসার ক্ষেত্রে বলল মডারেট। মাউথের ক্ষেত্রে আমরা পেলাম দুর্গন্ধ, মুখ থেকে গন্ধ সবকিছু। জিহ্বার ক্ষেত্রে আমরা পেলাম রসালো জিহ্বা। এবং আপনারা যদি ক্যান্ট পড়েন তাহলে ক্যান্টের মধ্যে পরিষ্কার বলেছে মার্শালের রোগীগুলি তারা হয়ে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্টারনাল এক্সটার্নাল ব্ল্যাকিশ ইন কালার, এটা হয়ে যাবে ব্ল্যাকিশ ইন কালার, সেটাও আমরা পাচ্ছি। এই অবস্থার উপর ভিত্তি করে তার পেশাব পায়খানা যা কিছু আছে তাও দুর্গন্ধযুক্ত। এবং তার যে রেড ব্লাড সেল যে জায়গা থেকে বোন মেরো, সেই বোন মেরোটা নষ্ট হয়ে গেছে। নষ্ট করে কে? আমাদের শরীর সিফিলিস সাইটোসিস, সেই ক্ষেত্রে সিফিলিস বোন মেরোকে নষ্ট করে, আমার দেহকে নষ্ট করে সিফিলিস। তার মানে সিফিলিসের রাজাকে, সিফিলিসের রাজা মার্শাল। আমরা এই জায়গার মধ্যে এইগুলি আমরা পেয়েছি। এই প্রেক্ষাপটে এইদিকে বাচ্চার মা আমার কানে কানে বলল, স্যার ওর পেনিসটা ছোট। আমি তখন বাচ্চাটাই ভিতরে নিয়ে ঢুকে দেখলাম আসলে তো পেনিসটা ছোট, কিন্তু পেনিসটাকে আমরা মুসলমানই বলি, মুসলমানই করাই নাই। কেন করে নাই? ডাক্তাররা বলেছে তার দাঁত দিয়ে রক্ত, পেশাবের রাস্তা দিয়ে রক্ত যায়, পায়খানার রাস্তা দিয়ে কম বেশি যায়,
এই জায়গায় মুসলমানি করাইলে যদি রক্ত আমরা বন্ধ করতে না পারি, এই কারণে বাবা বন্ধ রাখেন। তার মানে অ্যাট্রফি অফ দ্য পেনিস, এইটাও কিন্তু একটা ক্ষয় রোগের প্রতিচ্ছবি, এটাও মার্সলকে ইন্ডিকেট করে। এই প্রেক্ষাপটে আমি, মাফ করবেন, আমি আপনাদের সাথে আলোচনা না করে আমি এই রোগীকে মার্কসলি দিয়েছি। আজকে দেখলাম আপনারা যারা এই জায়গায় কমেন্ট করেছেন, এর মধ্যে 90% ডাক্তাররা আপনারা মার্সলকে ইন্ডিকেট করেছেন। আমি বলবো একটা কনফার্ম কেস টেকিং যদি করেন, তাহলে ওষুধ কেস টেকিং এর সাথে সাথে ওষুধ আপনার দরজায় কড়া নাড়বে, দরজায় কড়া নাড়বে। তো সুতরাং আমি ভদ্র মহিলা, ভদ্র মহোদয়, তাদেরকে আশ্বস্ত করেছি, বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমরা আশাবাদী, আমরা আপনার ছেলের, আমরা কতটুকু ভালো করতে পারবো জানি না, তবে আমরা আশাবাদী আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আজকে এই বলে আমার আলোচনাটা এই জায়গায় শেষ করলাম, এবং আপনাদের সাথে সাথে আমি বলে দিলাম দ্য মেডিসিন ইজ মার্কসল। এই বিষয়ে সভাপতি সাহেব আপনি সবার পক্ষ থেকে কিছু বলতে পারেন, আমাকেও কিছু সাজেশন দিতে পারেন। ধন্যবাদ স্যার। আপনি যেখানে আমাদের ওস্তাদের কাছে স্যার কোনো প্রকারই স্যার আমাদের কথা বলার দুঃসাহস নেই, তবে আমি দুটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে আজকে নিয়েছি। আমাদের এখানে শ্রদ্ধেয় দেলোয়ার স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে যখন কেস টেকিং গ্রহণ করা হয়, প্রপার কেস টেকিং যদি উপস্থাপন করা হয়, তাহলে সকল বন্ধুগণই একটি ওষুধের মধ্যে সীমাবদ্ধ হতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। যখন রোগীরা আসেন, রোগীরা যখন তার নিজের এই সমস্যাগুলোর কথা বলেন, তখন কিন্তু একজন বিজ্ঞ চিকিৎসক বিভ্রান্ত হয়ে যান কোনটাকে গুরুত্ব দিবেন আর কোনটাকে গুরুত্ব দেবেন না। রুগীর যারা অ্যাটেন্ডেন্ট আসেন, তারা প্রত্যেকেই এত নিজেরা ভীত সন্ত্রস্ত থাকেন, এত জায়গায় রুগী দৌড় পেরে নিজেরা বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে যখন নিজেদের আশা হত হয়ে যান, তখন তারা বিভ্রান্তের মতো একটি রোগীর উপর, একটি রিপোর্টের উপর ভিত্তি করে তারা নিজস্ব মতামত দিয়ে থাকেন, যে কারণে একটি কেস টেকিং নেওয়া আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য কঠিন হয়ে যায়। এজন্য আজকে আপনি যেভাবে সুশৃঙ্খলভাবে এই সিপিলিটিক ডায়াথিসিসের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন, সেই ক্ষেত্রে সকল বন্ধুই একমত হয়েছেন। এটি একটি বিরল ঘটনা যে একটি কেসে সকল বন্ধুই যে মার্শালকে ইন্ডিকেট করবে, এটা একবারে প্রত্যাশিত ছিল না। তবুও আজকে প্রত্যাশিতভাবেই এই ওষুধটি সকলেই নির্বাচন করে আপনার সাথে একমত হয়েছে। আমরা আশা করি পরবর্তী দিনগুলোতেও আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যদি আপনার মতো করে এমনি করে রোগী দেখেন, কেস টেকিং নেওয়ার ক্ষেত্রে অ্যাপোরিজো নাম্বার এইখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ করেন, তাহলে নিশ্চয়ই কোনো কেস উপস্থাপন করার পরে কেউ বিভিন্ন ওষুধ দ্বারা এই রোগীটাকে চিকিৎসা করার চেষ্টা করবেন না, একই ওষুধে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এটা আমার আজকের একটি উপলব্ধি হলো, এবং এজন্য আমরা সকল দর্শক শ্রোতাদেরকে এবং যারা মন্তব্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, যেখানে এত কঠিন জটিল অবস্থা, সেই ক্ষেত্রে শুধু একটি ঔষধের উপর নির্ভর করে এই রোগীকে আরোগ্য দেওয়ার চেষ্টা করা, কিংবা যে কোনো জটিল কেস যখন তার রক্ত শূন্যতা হচ্ছে, যেখানে তাকে রক্ত দিতে হচ্ছে, যেখানে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক বন্ধু এখানে বলেছেন যে ফসফরাসকে চিন্তা করা যেতে পারে। রক্তক্ষরণ যেখানে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, দরকার হতেই পারে। আমাদের এখানে ফেরোমেটকে কল্পনা করা যেতেই পারে। আমি একজন রুগীকে এরকম পেয়েছিলাম, তার প্লাটিলেট এত কমে গেছিল যে তার এখানে রক্তক্ষরণ তো হতোই, তার পাশাপাশি তার যে শরীরের কালো হয়ে যাওয়াটা, তার হিমোগ্লোবের পরিমাণ 5-এর নিচে চলে গিয়েছিল, যে এত ধবধবে সুন্দর স্বাস্থ্যবান মানুষটা কালো শির হয়ে গিয়েছিল, তার চেহারা বোঝা যাইতেছিল না। তখন ফেরোমেট দেওয়ার পর তার এই
আয়রনের যে ডিফিসিয়েন্সি সেটা কেটে গিয়েছিল এবং দ্রুত তার আয়রনের বৃদ্ধি হওয়ার পরে যখন 8-9 দিকে চলে যায় তখন তার সেই পূর্ব স্বাস্থ্য ফিরে এসেছিল। তাই প্রিয় বন্ধুরা, আজকের এই কেস টেকিং এর মাধ্যমে স্যার যেভাবে এই দুরারোগ্য রোগীদেরকে গ্রহণ করার জন্য আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে উৎসাহিত করলেন, এটা আমার নিজের কাছেও আশ্চর্য মনে হয়েছে। এবং স্যার এই জীবিত অবস্থায় আমাদেরকে যা দিয়ে যাচ্ছেন, এটা যেন পরবর্তী প্রজন্ম তাদের নিজের চিকিৎসা জীবনে যেন অবশ্যই প্রতিফলন ঘটাতে পারেন, সেই আশা আমি নিজেও প্রত্যাশা নিয়ে এই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি। এবং স্যারও কথা দিয়েছেন যতদিন তিনি জীবিত থাকবেন তিনি তার অর্জিত সকল জ্ঞান আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং যারা আজকের এই ফেসবুক লাইভে দীর্ঘ সময় আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, মন্তব্য করেছেন এবং উৎসাহিত করেছেন, আমি আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি বিদায় নিচ্ছি। আমাদের স্যার যদি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেন তাহলে আমরা শুনবো, আর তারপরে আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ। প্লিজ, ধন্যবাদ সভাপতি সাহেব, আপনি বেশ ভালো এক্সপ্লেন করেছেন। বাই দিস টাইম আমাদের ডাক্তার মোহাম্মদ মুস্তফা, যিনি অত্যন্ত আমার প্রিয় মানুষ, যিনি আমাদের সরকারের যুগ্ম সচিব হিসাবে তিনি অবসর গ্রহণ করেছেন। তিনি অত্যন্ত ভালো মাপের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি জানতে চেয়েছেন মার্শাল হোয়াট পাওয়ার। আপনি প্লিজ দয়া করে ক্যান্ট পড়বেন। ক্যান্ট সাহেব বলেছেন, খবরদার আপনারা কখনোই সিভিলিটিক মেডিসিনগুলি ছোট পাওয়ারের ওষুধ ব্যবহার করবেন না। সর্বনিম্ন শক্তি হলো 1 M, 1000। সুতরাং আমরা অনেকেই মার্শাল 230-200 ব্যবহার করি। কেন্ট বলেছেন যে 30-200 ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড কেসে ব্যবহার করবেন না। তারই ধারাবাহিকতায় আমি এই রুগীকে দিয়েছি মার্শাল 10 M, only 2 dose, নাথিং মোর। আচ্ছা, আর আমি আমাদের আরেক ভাই, উনি ওষুধের নাম বলেছেন কুইক সিলভার। আমরা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা নাম অনেক নেক নেই, আমরা বুঝি না বা জানি না, বা আমাদের জ্ঞানের স্বল্পতা। ওনার কাছে প্রশ্ন রেখেছিলাম। তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ আবুল কাসেম সাহেব। আমি বলবো আগামী দিনের ওনারা হোমিওপ্যাথির রত্ন, ওনারা আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী। কুইক সিলভার মানে মার্কসল, আপনারা জেনে নেন, কুইক সিলভার মানে মার্কসল। আমাদের আরেকজন চিকিৎসক অকুল হোসেন সাহেব, তিনিও আমার অত্যন্ত প্রিয়ভাজন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আজকে আমাদের সভাপতি সাহেব ইয়াকুব আলী সাহেব, তিনি সবকিছু বিসর্জন দিয়ে আমাদের জ্ঞান বিনিময় করানোর জন্য এই প্রোগ্রাম করতেছেন। এই প্রোগ্রামে আমাকে কি 1 টাকা দিচ্ছেন? 1 টাকাও আপনারা দিচ্ছেন না। আর ইয়াকুব আলী সাহেবকে দিচ্ছেন, তাও দিচ্ছেন না। সুতরাং এই প্রোগ্রামের বিনিময়ে আমরা প্রথমে আমি নিজে শিখতে পারি। একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আমি শিখি, আমি 7 দিন লাগাইয়া শিখি, এটা আমার নিজের প্রয়োজনে। সুতরাং এটা আমার জন্য একটা বিশেষ প্রয়োজন, এবং এই প্রয়োজনটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। সুতরাং এটার জন্য আমি বেশি লাভবান। এই হলো প্রথম। দ্বিতীয়ত, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের প্রোগ্রাম থেকে জিস্ট নিয়ে আপনারা অ্যাকর্ডিং টু ম্যাট্রামেডিকা অর্গানন ক্রনিক ডিজিজের গাইডলাইন অনুসারে দয়া করে ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড কেসে হাত দিবেন।
হাত দিবেন এবং চিকিৎসা কার্যের সাহসিকতার সাথে আপনারা চিকিৎসা কার্য পরিচালনা করবেন। মনে রাখবেন, বারবার বলি, ছোটখাটো রোগ ছোটখাটো ওষুধ দিয়ে ভালো আমরা করি, বিনা ওষুধেও ভালো হয়ে যায়, কিন্তু ক্রনিক এন্ড কমপ্লিকেটেড কেস কনফার্ম মেডিসিন ব্যতীত ভালো হবে না, হবে না, হবে না। তাই পড়ার কোনো বিকল্প নাই। পড়বেন, দয়া করে পড়বেন। আমার এই ৬৭ বছর বয়সে আপনাদের দোয়ায় আমার সারা বাংলাদেশে আমার ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমি আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক তৈরি করতে খুব একটা বেশি পারি নাই। এইটা অন্য একটা শিল্প। সেই শিল্পটা আমার বয়স যখন ৬০ বছর তখন আমি বুঝছি, এর আগে আমি বুঝি নাই। তাই এই কঠিনতম চিকিৎসার জন্য গত পরশুদিন আমি আমাদের কাউন্সিলের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা দেখা করেছিলাম, আমার ইয়াকুব আলী সাহেবও গিয়েছেন। আমরা একটা কাউন্সিল তৈরি করার জন্য একটা কনফার্ম ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমন্বয়ে আমরা কাউন্সিল চাই। জ্ঞানী গুণী হোমিওপ্যাথিক চিকিৎসক যাদের হাতে আমাদের হোমিওপ্যাথিক আইন, আমাদের অর্গানন থাকবে, ম্যাথমেটিকা থাকবে, এরকম জ্ঞানী গুণী মানুষদের মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে আমরা এই কাউন্সিল গঠন করতে চাই। এটা কোনো আপনার ব্যবসায়িকের জায়গা নয়, টাকা ইনকাম করার জায়গা নয়। বিগত 15 বছরে এইটাকে একটা ব্যবসায়িক আশ্রয়স্থল সৃষ্টি করেছে এবং টাকা কামানোর একটা অবস্থান সৃষ্টি করে আপনাদের মাথায় দিয়ে দিয়েছে, যার কারণে আপনারা কমপক্ষে 500 জন মানুষ আপনারা অ্যাপ্লাই করেছেন। সেদিন কাউন্সিলের চেয়ারম্যান বলেছে 500 না, তার চেয়েও বেশি। তার মানে কি, আপনারা এত বেশি লুবি হয়ে গিয়েছেন যে মনে হয় কাউন্সিলে বোধহয় কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকার স্বপ্ন দেখাইছে তথাকথিত বিগত দিনের চেয়ারম্যান। তাই সুতরাং আমরা কাউন্সিলের সদস্য চাই। কাদেরকে চাই? যারা জ্ঞানী গুণী, যারা অর্গানন ম্যাথমেটিকায় ক্রনিক ডিজিজের জ্ঞান যাদের ভিতরে আছে, যারা প্রকৃত হানেম্যানের সৈনিক, যাদের হাতে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানটা নিরাপদ থাকবে, আমরা নিরাপদ থাকব, আপনার স্বাস্থ্য নিরাপদ থাকবে, আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্য নিরাপদ থাকবে। এই ধরনের মানুষদের সমন্বয়ে আমরা কাউন্সিল চাই। আমার কথায় কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।